প্রিয় দর্শক, ঈদের অনেক অনেক শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি জিটিভির পর্দায় আপনাদের সবাইকে। আমি শান্তা জাহান জানাতে চাই বিশাল একটা ঈদ মোবারক, কারণ এবারের পুরো ঈদটা আপনাদের সাথে আমার কাটছে। টানা 7 দিনের আয়োজনে 7 জন তারকাকে নিয়ে আমি হাজির হয়ে যাচ্ছি জিটিভির পর্দায় আপনাদের জন্য একই সময়ে। আমন্ত্রণ জানাচ্ছি ভাইয়া হাউজিং প্রেজেন্টস তারা স্টার পাওয়ার্ড বাই ZSRM এর আজকের এপিসোডে। প্রিয় দর্শক, যেমনটা বলছিলাম যে তারকা নিয়ে তো আমি প্রতিদিন আসছি, আড্ডা দিচ্ছি, আর সেই তারকাদের মধ্যে আসলে অনেক গল্প থাকে, অনেক কথা থাকে। কেউ হয় অনেক মায়াবী, কার হাসিতে থাকে অন্যরকম এক অনুভূতি, আবার কেউ কেউ হন আমাদের ব্যাচেলারদের নায়িকা। হ্যাঁ প্রিয় দর্শক, আমি বলছি আমাদের এই প্রজন্মের জনপ্রিয় মুখ এবং লাক্স তারকা নাদিয়া আফরিন মিমের কথা। শুভেচ্ছা মিম, অনেক অনেক ভালোবাসা এবং ঈদ মোবারক। ঈদ মোবারক, তোমাকে অনেক প্রিটি লাগছে। এটা অ্যাকচুয়ালি আমি তোমাকে বলতাম যে তোমাকে দেখতে খুবই শুভ্র লাগছে। থ্যাংক ইউ। ঈদ কেমন কাটছে মিম? ঈদ ভালো কাটছে, তোমার সাথে দেখা হচ্ছে আরো ভালো লাগছে। ঈদ বরাবরই আমার খুব পছন্দের, ঈদ আমার ভালোই কাটে, আমি জোর করে হলেও ভালো কাটিয়ে নেই। যতটুকু আমি জানি তুমি আমাকে গল্পটাকে এমনভাবে এর আগে বলেছো যে খারাপ কাটলেও তুমি সেটাকে আসলে খারাপ হতে দাও না, যে চলো এটা আমরা করব, এটা কেন আমরা ঈদটাকে মিস করব বা এই সময়টাকে মিস করব, তাই না? সেটাই। ঈদের সময়টাতে তো অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের প্রিয় মানুষদেরকে হারানোর ব্যথায় যেমন ব্যথিত থাকি, আবার একই সাথে অনেক প্রিয় মানুষদের সাথে সারা বছর দেখা না হলে এই ঈদেই দেখা হয়। তো তোমার এবারের ঈদের স্পেশালিটি কি ছিল? রেগুলারের মতোই ঈদ কেটেছে, আর হচ্ছে এবার ঈদের আমার যেটা ফ্যামিলি বা পার্সোনাল লাইফে তেমন স্পেশাল কিছু হয়নি, যেটা আমি বললাম। বানিয়ে কিছু বললে আসলে মজা হবে না। প্রতিবার তো আসলে সুযোগ হয় না ঈদে চ্যানেলগুলোতে যেতে, কলাকুশলীদের সাথে দেখা করতে, কিন্তু এবার আমি মোটামুটি সব জায়গায় অ্যাক্টিভলি প্রেজেন্ট, যাতে হচ্ছে আমরা নিয়মিত পেয়েছি নাদিয়া মিমকে ফোনে। এটা আমাকে নিয়ে একটা ভুল ধারণা আসলে। সবসময় তুমি কি সবার ফোন ধরতে পারবে, বা মাঝে মাঝে মিস হয়ে যায়, হ্যাঁ মাঝে মাঝে মিস হয়ে যায়, টেক্সট করলে দেখে নেই, বা কিছু কিছু সময় কিন্তু এরকম হয়েই যায় যে আমি আসলে টেক্সটটাও মিস করে ফেলেছি, তাই না? কিন্তু পরে সেটা 1 মাস পরে 2 মাস পরে হলে কিন্তু আমরা থরলি চেক করি যে কোথাও কিছু ছুটে গেল কিনা, তাই না? তখন দেখে কিন্তু আবার ঠিকই রিপ্লাই করছে, কল ব্যাক করছে। হ্যাঁ একটু দেরি হয়ে যায়, আর কোনো কিছু একবার ঘটলে তো তারপর জানোই মুখে মুখে সেটা ছড়িয়ে যায় একদম। এখন আমি সেটাকে ভুল প্রমাণ করার জন্য একদম খুবই অ্যাক্টিভলি সব জায়গায় তোমার প্রেজেন্স আমরা পাচ্ছি, এন্ড মাঝে মাঝে আমাদের আড্ডাতেও দেখা হচ্ছে। হ্যাঁ সেটাই। আমি যতটুকু জানি তুমি ছোটবেলা থেকে তোমার ছোট বোনকে নিয়ে, যেহেতু তোমরা 3 বোন, বড় বোনের সাথে তো তোমার একটা গ্যাপ আছে, বাট ছোট বোনকে নিয়ে খুব প্ল্যান করো সবকিছু, মানে দুজন মিলে আমি বলবো ক্রাইম পার্টনারও তোমরা। তো সেই জায়গা থেকে ড্রেস আপের প্ল্যান থেকে নিয়ে শুরু করে ঘুরতে যাওয়ার প্ল্যান, কি কি এবার ঈদে একসাথে করেছো? এই বিষয়ে কিন্তু আবার সে আমাকে তার পার্টনার হিসেবে খুব একটা পছন্দ করে না, যেহেতু আমি একটু ওই যে ফ্যামিলিকে টাইম দিতে পছন্দ করি, ওর আবার একটু বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে পছন্দ করে। সো ও কোন ফাঁকে যে বের হয়ে যাবে, ওই দিন আমার সাথে সকালবেলা শুধু দেখাই করে সালামের জন্য, রেডি হয়ে এসে এরকম করে যে দেখো আমাকে দাও আমাকে। তো তুমি বলো না আমি তো বড় বোন, আগে সালাম কর। ওইটা তো আসসালামু আলাইকুম বলে দেয় এখন, আর ওরা তো জেনজি, তো ওদের আসলে একটু ধরন আলাদাই। আর ও যাই করে আমার ভালোই লাগে, আমি আসলে অনেক আদর করি তো। আর বড় বোনের সাথে আসলে গ্যাপ হয়ে গেছে বা গ্যাপ অনেক বেশি সেটা না, তারপরও বড় বোন তো বড় বোনই। ওই একটা সময় পরে যে মনে হয় বড় বোনকে রেসপেক্ট করা উচিত, যেটা ছোটবেলায় আমাদের মনে হয় না। না আমি সব সময় করি। আমার আপুর আগে যে মানুষ নাম ধরেও বলে যে আচ্ছা তোমার মানে আমার বড় বোনের নাম ফাল্গুনি, আমি কখনো ফাল্গুনি আপু বলি না, আমি শুধু আপুই বলেছে। আমি তাকে কখনো রাগ হয়েও আছে না যে খুব রেগে গেছি, ছোট মানুষ তুই তুকারি করে ফেলছি বা কিছু, ভুলেও না। আমি তাকে ভয়ও পাই, রেসপেক্টও করি, ভালো তো বাসি। 3 বোন হওয়াতে মানে কোনো অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ কোনো কিছু কি তোমাদেরকে ফেস করতে হয়েছে, যেহেতু ভাই নেই? আই ডোন্ট নো ভাই থাকলে আসলে কেমন লাগতো, তবে আমার মনে হয় অ্যাডভান্টেজ তো আছে, ডিসঅ্যাডভান্টেজ অবশ্যই আছে। আঙ্কেলের কিন্তু খুব ভালো একটা অ্যাডভান্টেজ আছে, সেটা কি জানো? যার 3 মেয়ে থাকে সেই বাবা জান্নাত প্রবেশকারী হয়। সেটা আমিও শুনেছি, মানে আমরা 3 বোন তো, আমার আব্বুকে সবাই এটা বলতো, এন্ড আমি ছোটবেলা থেকে শুনে শুনে চিন্তা করতাম আচ্ছা আমি আব্বুর কথা সবসময় শুনবো, তাহলে আমিও আব্বুর সাথে জান্নাতে যেতে পারবো। বড় মেজো না ছোট? আমি সবার ছোট। ও আচ্ছা, আমি মেজো।
আমি 2 নাম্বার আর কি। মেঝোরা কিন্তু একটু মুডি হয়, ইজি, একটু দুষ্টু হয়, একটু মুডি হয় আর কি, দুইজনের চাপে পড়ে মাঝখানে একটু অন্যরকম হয়ে যায় হয়তো, একটু আবেগী বেশি। আমি অনেক ইমোশনাল। আবার অল্পতে কান্না করো? না সেরকম না, আমি ইমোশনালি কানেক্ট করতে পারি, আমি ইমোশনালি ফিল করি অনেক বেশি, তাই বলে আমি অল্পতেই যে কান্নাকাটি করে ভাসিয়ে দেবো সেটা না। অনেকে এরকম ধারণাও আছে যে আমি হয়তো কাঁদতে পারি না সহজে, খুব খুব অনেক কিছু ঘটে গেলেও আমার চোখ দিয়ে পানি পড়ে কিন্তু সেটা আড়ালে হৃদয়ে রক্তক্ষরণ হয়। কিছু মানুষ আছে যারা আসলে একটু আমি বলবো স্ট্রং মেন্টালিটির, তারা কিন্তু সবার সামনে কাঁদতে পারে না। হ্যাঁ সেটাই, ইমোশনাল বাট উইক না। মিম মানে এই যে সহজ সরল বা আবেগী যেটাই আমরা বলি না কেন, পাশাপাশি আরেকটা জিনিস আমরা বিশ্বাস করি, সেটা হচ্ছে তোমাকে কোনো কোয়েশ্চেন করা হলে তুমি ফিল্টার না করেই কথা বলো। আমি অনেক স্ট্রেট ফরওয়ার্ড, এটা আমি ছোটবেলা থেকেই ফিল্টার না করে, যেমন আমার মা কিছু একটা ঘটলে কোনো কিছু 3 বোনের মাঝখানে আমাকে জিজ্ঞাসা করবে, বা তারপরও কিছু আছে না অন্য কারোর কাছ থেকে শোনার থেকে আমার কাছ থেকে শোনা প্রেফার করে, এরকম আমার ফ্রেন্ড সার্কেলও, এরকম আমার ওয়ার্ক লাইফেও এরকম আছে যে কারণ ওরা জানে যে আমি ঘুরিয়ে পেঁচিয়ে না বলে একদম স্ট্রেট যেটা পয়েন্ট সেটা বলে দিব। নাটক করার ক্ষেত্রে মানে আমরা যখন সেটে থাকি, অনেক মানুষ একসাথে থাকে, তখন তো অনেক কাঙ্ক্ষিত এবং অনাকাঙ্ক্ষিত অনেক কিছুই ঘটে, সেই জায়গা থেকে কি খুব স্ট্রেট ফরওয়ার্ড কথা বলা যায়? না সেটা যায় না, সেটা আমি একদমই এগ্রি করবো না যে হ্যাঁ বলে ফেলা যায় না। যখন আমি এই কথাটা কোথা থেকে এসেছে যে বাংলায় যেটাকে বলে ঠোঁট কাটা, যে আমি এরকম, সেটা হচ্ছে আমি যেহেতু অনেক আগে শুরু করেছি কাজ করা, একদম কলেজটা শেষ করি, আমি তখন মানে বাকিদের চোখে কেমন জানি না, বাসার চোখে খুব ছোটই, নিজেও ফিল করি অনেক ছোট। আমি যেভাবে বেড়ে উঠেছি যে ওই যে প্রফেশনাল লাইফ পার্সোনাল লাইফ বা এটা দুইটা যে আলাদা একটা বিহেভিয়ারাল একটা ওয়ে থাকতে হবে, সেটা আমার তখনও হচ্ছে আমি ডিফারেন্সিয়েটটা করতেও পারিনি, ব্যালেন্স করতে পারিনি যেটা। হ্যাঁ আমার মাও কিন্তু অ্যাক্ট্রেস, হয়তো মানে তো সে কিন্তু অনেক প্রফেশনাল, অনেকে এটা বলেও ফেলে যে তোমার মা তো এত সুন্দর করে ব্যালেন্স করে এত ম্যানেজ করে কথা বলতে পারে, তুমি এভাবে বলে ফেলো কেন? মানে আন্টির কাছ থেকে আসলে ওই প্রফেশনাল লাইফ নিয়ে যে একটা মানে গ্রুমিং, সেটা তুমি আগে আসলে নাওনি, যেহেতু তোমার হুট করেই সবকিছু করা। হ্যাঁ সেটাই। সো তারপরে যখন আমি আসলে ব্যাপারটা বুঝতে পারলাম যে না, কেউ হার্ট হয়ে যাচ্ছে বা ব্যালেন্স রাখা দরকার, এটা তো আমার পার্সোনাল ইমোশন বা আমার পার্সোনাল থটস প্রকাশ করার আসলে জায়গা না, সো আমার একটু ব্যালেন্স করে কথা বলা উচিত, একটু ডিপ্লোম্যাটিক হওয়া উচিত। আর তাছাড়া একটু মিষ্টি করে কথা বললে, দুটো কথা না বললে দুটো ভালো জিনিসই হবে, কেউ হয়তো কষ্ট একটু কম পাবে। সবার ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেডএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। যেহেতু আমরা ঈদের ভাইবে কাজ নিয়েই আবার মানে ড্রামা নিয়েই কথা বলছি, যখন তুমি শুরু করলে তখনকার স্ক্রিপ্ট আর এখনকার স্ক্রিপ্টের মধ্যে কিন্তু অনেক পার্থক্য, তাই না? ইম্প্রোভাইজেশন তো সব সময় থাকে, বাট মাঝখানে কিছুদিন ইনফ্যাক্ট আমি যখন কাজ করেছি তখন আমি দেখেছি ওভাবে কোনো স্ক্রিপ্ট নেই, পুরোটাই ইম্প্রোভাইজেশনের উপরে দিয়েই যাচ্ছে। তোমার কি মনে হয় এখনকার স্ক্রিপ্টে আসলে ইম্প্রোভাইজেশন কতখানি? কিছু ডিরেক্টরস আছে, আমাদের পরিচালক আছে যাদের এটা প্র্যাকটিস, তারা কখনোই স্ক্রিপ্টে কাজ করে না, লাইন আপ থাকে তাদের মাথায় থাকে, রিহার্সাল করে কাজ করে ফেলে, এটা তাদের কাজের ধরন। সেটা আমি বলবো না যে সব ক্ষেত্রে খারাপ, যার ওটা আয়ত্ত করা আছে সে করলে ভালো, কিন্তু আমার মনে হয় একটা স্ক্রিপ্ট যতটা পলিশড হবে আমাদের জন্য অ্যাক্টিংটা করা মানে সেটে ফাইনাল আউটপুটটা দেওয়া, ফাইনাল পারফরমেন্সটা দেওয়া ততটা সুন্দর আর সহজ হবে। একটা সময় তুমি দেখো সুবর্ণা আপা, বিপাশা আপু এরা যখন ছিলেন সেই সময় কিন্তু আমরা শুনতাম যে তারা একটা চরিত্রকে অনেকবার রিহার্সাল করে তারপরে পোর্ট্রে করছে। মানে আজকে আমি গেলাম, স্ক্রিপ্টটা হাতে পেলাম, তারপরে আমি ওটা মাথায় নিলাম, করে ফেললাম, এত তো সহজ না অভিনয়। হ্যাঁ সেটাকে আগে আত্মস্থ করতে হয়, মুখস্থ করলে হয় না। তো তারপরে নিজে সেই জিনিসটা হয়ে, সেই চরিত্রটা হয়ে বাকিদেরকেও নিজের সেই চরিত্রের গল্পের অংশ মানে গল্পের ভিতর ঢুকে যেতে হয়, সেই সময়টা তো দেওয়া লাগবে, সেই সময়টার জন্য আমার হাতে তো একটা স্ক্রিপ্ট থাকা লাগবে। তো সেটার পরে একটা রিহার্সাল দরকার আছে, আমার মনে হয় সেটা হতে পারলে সবচেয়ে ভালো। আমি বলবো এখনও আমাদের কিছু প্রবলেম রয়ে গেছে, যদি আমাদের ডিরেক্টর ভাইয়েরা দেখে, রাইটার ভাইয়েরা দেখে, তাহলে তাদের উদ্দেশ্যেই বলবো যে এখনও আমরা কিছু ক্ষেত্রে স্ক্রিপ্ট আগে পাই না। এই প্রবলেমটা না শুরুতে ছিল না, মাঝখানে ছিল বা এখন নেই এরকম না, এটা সব সময়ই হয়ে আসছে, কম আর বেশি। মাঝখানে আসলেই কিছুদিন একদম স্ক্রিপ্ট ছাড়া প্র্যাকটিস হয়ে গিয়েছিল, যে কেউ পারছে মানে আমরা সবাই পেরে যাব, এটা আমার খুব একটা কষ্টের জায়গা, ওই যে ইমোশনাল আমি এসব ব্যাপারে হয়ে যাই। এই ইমোশনের জায়গা থেকেই কি আমরা মাঝখানে দেখেছি বেশ খানিকটা সময় নাদিয়া মিম একটু ক্যামেরা থেকে
অফ ছিল, ইন্ডাস্ট্রি থেকে সে দূরে সরে যেতে চেয়েছে, সে কর্পোরেটেও কাজ করতে চেয়েছে, ডিফারেন্ট প্ল্যান ছিল, ব্যাপারটা কি এরকম? একটু তো অভিমানের জায়গা ছিল, ওই যে আমি হয়তো আমার ভুলের জায়গাও ছিল কিছু, সব দিকেই যদি আমি না কুচু করে বসে থাকি যে আমি এটা করব না, আমাকে এটা করতে হবে, সবাই মানা যে প্লেটে করে সব সাজিয়ে এনে হাতে দিবে যে খাও। ব্যাপারটা এরকম যে আমি সোশ্যাল মিডিয়া খুব একটা পছন্দ করি না, বা একটা কিছুর আগেই হচ্ছে সেটা নিয়ে তারা অ্যানালাইসিস, থিসিস, পার্সোনাল স্টেটমেন্ট, পার্সোনাল ওপিনিয়ন দিয়ে একটা জাজমেন্ট দিয়ে একটা নষ্ট করে ফেলে সব কিছু। তো আমার এগুলো খুব নেগেটিভ লাগে। পজিটিভ কিছু নেই সেটা না, কিন্তু তারপর খুব নেগেটিভ লাগে, তো আমি ওখানে অ্যাক্টিভ না। ধরো কিছু কাজের বিষয়ে আমি তাও আবার খুব, যেটা আমার নিজের পছন্দ হচ্ছে, খুব নিজের ভালো লাগতেছে, সেটা আমি শেয়ার করছি। সো এখানে কি হচ্ছে, আমার অ্যাক্টিভিটি কমে যাচ্ছে, আর আমরা সবাই আসলে একজন আরেকজনের আউট অফ সাইট আউট অফ মাইন্ড হয়ে যাই, যেটার কারণে হচ্ছে সব কিছু মিলায় আমার মনে হয় আমার আর আমার ইন্ডাস্ট্রির সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিংও ছিল, যেটার কারণে আমার অভিমানও ছিল যে থাক আমি এদিকে আর আগাবো না। হ্যাঁ, সেটা ক্লিয়ার। নিজের সময় নিলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যায়। নিজেকে আসলে ভাবার সময়টাও নিজের দিতে হয়, নিজেকে বোঝার সময়টাও কিন্তু নিজেকে দিতে হয়, কারণ নিজের সাথে নিজের বোঝাপড়াটা খুব বেশি গুরুত্বপূর্ণ। আর যেগুলো আমার মনে হচ্ছে আমার এন্ড থেকে ল্যাকিং ছিল, আমি সেগুলো না রাখার চেষ্টা করছি, শুধরে নেওয়ার চেষ্টা করছি। ফামি এবং অমি দুজনে কিন্তু একই ঘরানার আমি বলবো নির্মাতা, তো সেই জায়গা থেকে তোমার কি মনে হয়েছে কখনো যে দুজনের কাজ খুব সিমিলার, অথবা না দুজনের কাজ সম্পূর্ণ আলাদা? কোনটা মনে হয়? ফামি ভাইয়ের কাজ দিয়ে শুরু করেছিলাম, তারপরে অমি তার শুরুর দিকের মোটামুটি সবগুলো কাজে আমি ছিলাম, শুরুর দিকের কথা বলছি। আমি দুজনের সাথে কাজ করে দেখেছি, দুজনের কিছু তো আছে যেগুলো সিমিলার কাজ করার ধরনের মধ্যে, কারণ আমরা গুরু থেকেই শিখি, তাই না? তো তার ফামি ভাই হচ্ছে অমির গুরু, সে শিখেছে দেখেছে, কিন্তু দুজনের গল্প বলার ধরন একদম আলাদা। দুজন দু ধরনের গল্প বলতে চায়, দুজন দুভাবে গল্প বলতে চায়, কিন্তু এদের মাঝখানে আমি যেটা বলবো যে মিল যেটা, সেটা হচ্ছে স্টোরি টেলিংটা খুব সুন্দর হয়, গ্যাপ থাকে না, যে গল্পটা তারা বলতে চাচ্ছে সেটা তারা প্রপারলি বলতে পারছে। আমার মনে হয় ফামি ভাইয়ের কাছ থেকে আমি এটা খুব ভালো করে আয়ত্ত করেছে, ভালো করে শিখেছে, যেটার কারণে ওদের সাথে কাজ করে এবং কাজটা দেখে দর্শক হিসেবে খুব ভালো লাগে। অমি তো এখন অনেক জনপ্রিয়, মানে আমরা সাধারণত এই সময় এসে নির্মাতাদেরকে এত জনপ্রিয় হয়ে উঠতে কিন্তু কম দেখেছি। নিজেকে টেলিভিশন নাটক নাকি হচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম, কোন জায়গাটাতে অ্যাকচুয়ালি আমি বলবো এক্সপ্রেস করতে চাও? তোমার কোন জায়গাটা এক্সপ্লোর করার ইচ্ছা এখন? নাটক অনেক বছর করছি, করবো, কিন্তু ওটিটির আসলে কি ব্যাপারটা ওভার দ্য টপ, তো আরো পলিশড হয়, আর মানে আমি জানি না দর্শকের সামনে এটা বলা ঠিক কিনা, কিন্তু কাজের উপর তো বাজেটটা, সো ওইটার বাজেটটা যখন বেশি থাকে তখন কিন্তু অনেক সুন্দর করে গুছিয়ে যা যা প্রয়োজন, যতটুকু সময় প্রয়োজন, সব কিছু মিলিয়ে কাজটা আরো সুন্দর হয়ে যায়, সো ওইটার এক্সপিরিয়েন্সটা বেটার হয়। সো আমার মনে হয় আমি এখন এই যে নাটকে একটু কম করার কারণ ওইটা একটু এক্সপ্লোর করেছিও। কিছুদিন পরেই এই লঞ্চ হবে একটা নতুন ওটিটি প্ল্যাটফর্ম, বাংলা রিলস, তো সেটার ভার্টিক্যালি শুট করা হয়েছে আমাদের। এখন তো সবাই স্মার্টফোনেই সব দেখছে, করছে, হাতের কাছে, যেটা সহজে হচ্ছে, তো সেটার জন্যই ভার্টিক্যালি করা। তো লঞ্চ হবে, সেখানে কাজ করেছি, আর এর আগে তো ওটিটিতে করেছি, কিন্তু নতুন করে এই কাজটা আসবে সামনে। সো আমরা খুব বেশি দিন নয়, অল্প কিছুদিন অপেক্ষা করলেই পেতে যাচ্ছি তোমার নতুন কাজ ওটিটির জন্য। সবার ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেরুসালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। এবারে আসলে মিমকে নিয়েই কথা বলতে চাই, মিমকেই জানতে চাই। মিম যদি বলে যে মিমের লাইফে সবচেয়ে বেস্ট ডিসিশন এখনো পর্যন্ত কি ছিল? আমি আসলে ডিসিশন নিজেরটা নিজে খুব কমই নিয়েছি, ডিসকাস করেই নিয়েছি, কিন্তু একটা ডিসিশন হচ্ছে আমি নিয়েছিলাম, সেটা হচ্ছে আমার বোনের পড়াশোনা কোন সাবজেক্টে করবে সেটার ডিসিশন, মানে অন্যের লাইফের ডিসিশন ও মেক করেছে। বাহ, চমৎকার। কোন সাবজেক্টটা দিয়েছিলে? এমএসডি, মিডিয়া স্টাডিজ এন্ড জার্নালিজম। হ্যাঁ, কারণ আমার কাছে মনে হয়েছে কি আমি ওকে হেল্প করতে পারবো। সো আমরা কিন্তু আরেকজনের লাইফের ডিসিশন নিতে পারলে এবং সেখানে সাকসেস পেলে অনেক বেশি খুশি হয়ে যায়, অনেক খুশি হয়ে যায়। আমি খুব আদরের মানুষ যে আমি তার ফিউচারটা মানে ডিকটেট করে দিচ্ছি, নিজেরটা হোক আর না হোক অন্যটা যে করতে পারছি সেটাতেই আনন্দ। আর আমার মনে হয় যে তার থেকেও যদি আমি বলি, যদি নিজের কথাই বলি, নিজেরটা বলতে মনে হয় আসলে কি বেস্ট হয়েছে নাকি। তারপরেও আমি যখন লাক্সের জন্য আমার ফ্রেন্ড রেজিস্ট্রেশন করে দিয়েছিল, আমি ক্যাম্পে যাব না বলেছিলাম। আমার মা বলেছে সবার সবসময় সব সুযোগ আসে না,
তোমার এসেছে, তুমি সেটা এক্সপ্লোর করে দেখো, যাও, না ভালো লাগলে চলে এসো। আমি চলে আসতে চেয়েছিলাম, কিন্তু তারপরে হচ্ছে আম্মু বুঝালো, তারপরে আমি আসলে নিজে ডিটারমাইন্ড না হলে না কোনো কিছু করা যায় না। তারপরে আমি নিজেই ডিসিশন নিলাম, আচ্ছা ঠিক আছে, এসেছি, এক্সপ্লোর করব, শিখবো, শেখার অনেক সুযোগ সেখানে, সো আমি শিখবো। এবং আমার ডিসিশনটাই ছিল এটা যে আমি কম্পিটিশন পছন্দ করি না, আমি এখান থেকে গ্রুমিংয়ে কী কী শিখতে পারি। আমার নিজের ডিসিশন ছিল এটা যে আমি কম্পিট করবো না, আমি শিখবো। এবং আমার মনে হয় সেটা আজকে 1 যুগ পরে এসেও আমার সেই শেখার মানে জার্নিটা এখনও কন্টিনিউ হচ্ছে। আর ওইটার পরেই আজকে আসলে যা যা পাওয়ার তা পেয়েছি। আজকে এখানে বসে আছি। গুড ডিসিশন। হ্যাঁ, এন্ড সবচেয়ে ভালো যেটা ছিল সেটা হচ্ছে কম্পিটিশনে না যেয়ে শেখা। তোমার সবচেয়ে বাজে দিক? আমি বাসা থেকে বের হতে চাই না সহজে। একবার ঢুকে গেলে আর ইচ্ছে না, একদম না, এটা কেউ পছন্দ করে না, কেউ না। আমার যদি 3 দিন 5 দিন কাজ না থাকে, ধরো আমি তখন হচ্ছে আমার মা এসে আমাকে রিকোয়েস্ট করবে বা এভাবে বলবে একটু বাইরে যা, কি কোনো কাজ না থাকলে বাইরে যাওয়াই লাগবে না। আগে আমি খুব আউটগোয়িং ছিলাম, কিন্তু এখন না, আমি এরকম বাজে হয়ে গেছি আর কি, বের হতে ইচ্ছা করে না। তার মানে এটা হচ্ছে বর্তমান সময়ের বাজে দিক। বর্তমান সময়। তোমার সবচেয়ে ভালো একটা গুণ যেটা অনেকেই হয়তো জানে না, মানে আমরা হিডেন ট্যালেন্ট বলতে পারি। হিডেন তো আসলে এখনো পর্যন্ত কিছুই মনে হয় না আছে, কারণ এরকম প্রশ্নের সম্মুখীন অসংখ্যবার হয়েছে। তোমরাই করো, এরপরে নতুন করে আবার ভালো ভাবা লাগে যে আর কি। অনেকেই জানে না ভালো গুণ, ফ্রি স্টাইল ডান্স খুব একটা পারি না, বা যেগুলো আসলে রেগুলার দেখা যায়, কিন্তু আমি কন্টেম্পোরারি বেশ ভালো নাচতে পারি একা একা। ঠিক আছে, একা একা, তার মানে দলবলের হচ্ছে সাথে না। নিজের ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব ভালো নাচতে পারো। সহশিল্পীদের সাথে কি প্রেমে পড়া উচিত? না, আমার মতে আর কি, এটা আমি অন্য কাউকে তো বলবো না করো না, ভালো না, বাট আমার মতে না। জীবনে প্রথম ব্রেকআপের পরে কাকে ফোন করেছিলে, কান্নাকাটি করেছিলে কার সাথে ফোন দিয়ে? আমার বেস্ট ফ্রেন্ডের সাথে। সোশ্যাল মিডিয়াতে তোমাকে নিয়ে সবচেয়ে বড় রিউমার কি? ইদানিং শুনছি যে আমি বিয়ে করে ফেলেছি। আই গট এনগেজড, বাট আমি বিয়ে করে ফেলেছি। ওয়াও, কংগ্রাচুলেশনস। হ্যাঁ, থ্যাংক ইউ, দ্যাটস থ্যাংক ইউ ইউ। লুক সো প্রিটি, মাশাআল্লাহ। গ্লো। গ্লো, রাইট। মানে এটা না অন্যরকম একটা গ্লো, তুমি চাইলেও হাইড করতে পারবে না। অনেকে ভাবছে আমার বিয়ে হয়ে গেছে তাই, আর অনেকে ভাবছে বেবি, এটা বিয়ে হয়ে গেছে। তো আমার কারোর সাথে দেখালে আমি প্রথম কথা বলি, বিয়ে বেবি কোনোটাই হয়নি, হবে, সব হবে। ওয়েট করুন, এখন আপাতত ডেটিং চলছে এন্ড রেস্টুরেন্টে অনেক খাওয়া দাওয়া চলছে, ওইটার ইফেক্ট ওয়েট গেইনিং। না, এটা খাওয়া দাওয়ারও পুরোপুরি ইফেক্ট না, এটা সুখের ইফেক্ট। সুখে থাকলে মানে সুস্থ থাকে। ওটা তো বলা যায় না। বলে না ভালো পাগলের সুখ মনে মনে, আমি সেটা বলি না, আমি অলওয়েজ বলি যে প্রেমিকের সুখ হচ্ছে মনে মনে। পাগলই হয়, তাই না বলো? পাগল না হলে প্রেমিক হওয়া যায় না। সেটাই। সর্বশেষ বলো, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিতে স্বার্থ নাকি বন্ধুত্ব, কোনটা বেশি? যেহেতু কাজের জায়গা, স্বার্থটাই একটু বেশি আমার কাছে মনে হয়। যেটা নাদিয়া মিম, খুব ভালো লাগলো তোমার সাথে আড্ডা দিয়ে। দেখা তো হচ্ছেই ঈদের এই আয়োজনে আমাদের নিয়মিত, আর বিশেষ করে যে গ্লোটা তোমার মধ্যে এখন রয়েছে সেটা আরো বেশি এনহ্যান্স করুক, এই শুভ কামনা থাকলো। অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ, তোমাকেও শুভেচ্ছা। প্রিয় দর্শক, আমাদের আজকের আড্ডা এখানেই আসলে শেষ করতে হচ্ছে। হয়তো আমাদের আড্ডা চলমান থাকবে, কিন্তু আপনাদের কাছ থেকে আমার বিদায় নেবার সময় হয়ে গেছে। আমরা আজকের মতো বিদায় নেব জিটিভির এই ঈদের বিশেষ আয়োজন ভাইয়া হাউজিং প্রেজেন্টস তারা স্টার পাওয়ার্ড বাই ZSRM এর এই এপিসোড থেকে। তবে আবারও ফিরে আসবো নতুন তারকা, নতুন আড্ডা আর অনেক অনেক গল্প নিয়ে। সবাই ভালো থাকুন, ঈদ মোবারক। আমার চেষ্টা ছিল ক্যারিয়ারের শুরু থেকে নিজেকে এভাবে স্ট্রংলি তৈরি করা। আমি দিচ্ছি। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং, আর মনোবল হতে হয় স্পাত দৃঢ়। সবার ভরসা পেতে নিজেকে হতে হয় স্পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা ZSRM। 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে।